প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। নিউজ আজকে শুলি পর্দায় আমি সুপ্রসাচী। দেখুন, ধারাবাহিকভাবে ভারত বাংলাদেশের অবস্থা, তাদের বৈদেশিক সম্পর্ক কিভাবে তিক্ততা করছে বাংলাদেশ সাম্প্রদায়িকতা, সেখানকার মৌলবাদী শাসন, ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা মনে তার চূড়ান্ত ব্যর্থতা, মৌলবাদীদের কাঠের পুতুল হয়ে যাওয়া এবং সংখ্যালঘুদের অবস্থা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি নিউজ আজকে শুলি পর্দায়। এখন আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে আমার কাছে যে যে বিষয়গুলো এসে দাঁড়াচ্ছে, সামনে দাঁড়াচ্ছে, যদি আমি সহজ সরল ভাষায় বলি, তা কিন্তু যদি দুইয়ে দুইয়ে চার করা যায়, এখানে দুইয়ে দুইয়ে চার হয়তো হবে না, দুইয়ে দুইয়ে পাঁচ হলেও হতে পারে। কারণ আন্তর্জাতিক সম্পর্ক কখনোই কিন্তু একটা বিশেষ ধারা, বিশেষ ফর্মুলা অনুযায়ী চলে তা কিন্তু নয়। এখন আমি গত দুটো ভিডিওর মধ্যে আপনার সঙ্গে তুলে ধরেছি বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা। সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু থেকে বিসিএস ক্যাডার থেকে বাদ থেকে শুরু করে আমি মোটামুটি বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরেছি। আপনার সঙ্গে দ্বিতীয় ভিডিওর মধ্যে দিয়ে আমি আজকে তুলে ধরেছি যে সেখানে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেত্রী, জেল থেকে মুক্তি পেয়েছেন কিন্তু অসুস্থ। তার সঙ্গে জেনারেল ওয়াকারের সস্ত্রীক মিটিং, এবং সেক্ষেত্রে ভারতবর্ষের কূটনীতি, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কোথাও না কোথাও একখানা তার প্রভাব থাকলেও থাকতে পারে, সেটা আমরা আন্দাজ করেছি। সব থেকে বড় ঘটনা হয়ে গেল গতকালকে। আপনারা নিশ্চয়ই একটা ইন্টারভিউ দেখেছেন যে মেজর ডালিম, এই মেজর ডালিম হচ্ছেন যে কিনা 1975 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যাকাণ্ডের কিন্তু অন্যতম চক্রী, যিনি কিন্তু পরবর্তীকালে সেনা থেকে অবসর গ্রহণের পর তিনি কিন্তু রাষ্ট্রদূতের পদও পেয়েছিলেন। বাট যখনই বাংলাদেশে আওয়ামী লীগের সরকার হলো এবং দেশে ফিরে প্রধানমন্ত্রী হলেন, দলের হাল ধরলেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা, তখনই কিন্তু বিচার অবস্থার মধ্য দিয়ে কিন্তু ডালিমের কিন্তু ফাঁসি সাজা হয়। তারপর থেকে সে আত্মগোপন করে থাকে, পলাতক ছিল। কোন দেশে আছে? সে কি নাইজেরিয়াতে আছে না পাকিস্তানে আছে? নানামুনি নানামত অকস্মাৎ তার কিন্তু উদ্ভাবন হলো গতকালকে, এবং সে এক বাংলাদেশি বিদেশি এক সাংবাদিকের কাছে কিন্তু সাক্ষাৎকার দিলেন। এবং এই সাক্ষাৎকার দেওয়া প্রসঙ্গে আপনারা লক্ষ্য করবেন, ছত্রে ছত্রে পদে পদে এত বছর হয়ে গেছে, শেখ মুজিব মারা গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে পরিবার সমেত, তার সম্পর্কে কিন্তু ঘৃণা, রাগ, ক্ষোভ এবং ভীষণভাবে একটা বিষোদ্গারের মতন বক্তব্য পেশ করেছেন এই মেজর ডালিম। এই মেজর ডালিম বলছেন যে বাদশার মৃত্যুর পরে নাকি মানুষ রাস্তা নেমেছে উদযাপন করতে, ঠিক যে ঘটনা আমরা ভেরি রিসেন্ট আমরা সিরিয়াতে দেখেছিলাম। এরকম বক্তব্য রেখেছেন। তার বক্তব্য রেখেছেন যেখানে হয়তো তাকে তো হত্যা করা হয়নি, তিনি সেনা অভ্যুত্থানের শিকার হয়েছেন। তার মানে কিন্তু কথার প্যাচের মাধ্যমে তিনি কিন্তু নিজের অপরাধটাকে কিন্তু এক প্রকার গা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে কিন্তু মেনেও নিচ্ছেন যে এই খুন করাটা পরিবার সমেত বঙ্গবন্ধুকে দরকার ছিল। তাহলে এখানে কিন্তু যে মেজর ডালিমের যে বক্তব্যটা, সেটা কিন্তু পরস্পর স্ববিরোধিতা ভরা। এবং আমরা লক্ষ্য করছি যে ইতিহাসের পাতায় যে তথ্য আমরা পেয়েছি বারংবার, বাংলাদেশকে মূলত পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত করার জন্য তার যে সংগ্রাম, আন্দোলন, তার যে বলিষ্ঠ নেতৃত্ব যে বারংবার প্রশংসিত হয়েছে, সেটা কিন্তু 1975 সালে কিন্তু মুজিবের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু শুধুমাত্র এই ধাক্কাটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের নয়, এটা কিন্তু আপামর দক্ষিণ পূর্ব ভারত এশিয়ার মূলত যে যে দেশগুলোর সাথে এই বাংলাদেশের নবগঠিত বাংলাদেশের সম্পর্ক ছিল, তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা বড়সড় ধাক্কা বলে মনে হয়। সেটা কিন্তু ভারতের পক্ষে কিন্তু অবশ্যই বড় ধাক্কা। কারণ ইতিহাস কখনোই কিন্তু বিকৃত করার চেষ্টা করলেও বিকৃত করা সম্ভবপর নয়। বাংলাদেশ আজ বাংলাদেশ হতে পেরেছে যার করুণায় বা যার ইচ্ছাতে বা যার সাহায্যে, সে কিন্তু অবশ্যই ভারত সরকার এবং ভারতবর্ষের মানুষের পাশে না থাকলে পরে আজকে কিন্তু বাংলাদেশ কখনোই কিন্তু নতুন দেশের তারা সূর্যোদয় দেখতে পারতো না। চিরকাল তাদের কিন্তু এই পশ্চিম পাকিস্তানে কিন্তু গোলামি করে যেতে হতো। সুতরাং স্বার্থপরতার মতন যে কথাগুলো আজকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলছেন, তারা নিজেরা হয়তো নয় অবুঝ, নয় অশিক্ষিত, অথবা জোর করে তারা কিন্তু চেষ্টা করছেন একটা দেশে মৌলবাদী শাসন কায়েম করার ক্ষেত্রে। এখন ভাবতে পারেন মেজর ডালিম তিনি বলে স্বেচ্ছায় উদ্ভাবন হলো, মোটেও না। এর পিছনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, এটা সন্দেহ নেই। যখন ডালিমের যে সাক্ষাৎকার দিয়েছিলেন, এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে যে দলের বা যে মানুষগুলো সব থেকে বেশি উপকৃত হবেন, সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের মৌলবাদ অধ্যুষিত যে দল,
এবং মৌলবাদের সমর্থনকারী সরকার এবং মৌলবাদ মানসিকতা, ভারত বিদ্বেষী মানসিকতা সম্পূর্ণ মানুষগুলো কিন্তু উপকৃত হবে এবং উচ্ছ্বাসিত হবেন ডালিমের বক্তব্যের মধ্য দিয়ে। যে বলা হচ্ছে ভারতের গোলামি, হিন্দুত্ববাদ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষে যখনই যে সরকার থেকেছেন, বাংলাদেশের ক্ষেত্রে তার কিন্তু নীতিটা বা নিয়মটা একই থেকেছে। সেক্ষেত্রে এটা অস্বীকার করার জায়গা নেই যে বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে বাংলাদেশের পরম মিত্র বা বন্ধু হয়ে ভেবেছেন, বিশ্বাস করেছেন, এবং তার শাসনে যে বাংলাদেশ আইনের শাসন, ধর্মনিরপেক্ষতা, তার শাসনে সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুরা নিরাপদ, এটা কিন্তু ভারত সরকার বারংবার মনে করেছেন। এবং যারা যারা ভারত বিরোধী চক্রান্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন বা ষড়যন্ত্র করেছেন বাংলাদেশে, যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিলেন, ভারত সরকার নিশ্চিন্ত ছিলেন যে তাদের বাড়াবাড়িটা কিন্তু হাসিনা আটকে দিতে পারবেন। কিন্তু বর্তমানে হাসিনার পরবর্তী সময় আজকে যে বাংলাদেশের ভূমি, বাংলাদেশের মাটি যে ভারত বিরোধী চক্রান্তের একটা অন্যতম আস্তানা, পাকিস্তানের মতন দেশের যে মদতে ইউনুসে যে বাড়াবাড়ি, মৌলবাদী যে বাড়াবাড়ি, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখানে কিন্তু ভাবছেন যে হয়তো আচমকা এসে ডালিম নিজের বক্তব্য দিয়ে হিতাহতি করলেন, তা মোটেও নয়। তাকে সামনে আনা হয়েছে, মৌলবাদী দলগুলি তাকে সামনে এনেছেন, বক্তব্য রেখেছেন, এবং এই বক্তব্যের মধ্য দিয়ে হয়তো যারা এই ছাত্র সমাজের নামে যে শ্রেণীটা রয়েছে তাদেরকে চার্জ করার, তাদের মধ্যে নতুন নতুন কলা কৌশল, নতুন নতুন হয়তো চিন্তাভাবনা আমদানি করার একটা প্রচেষ্টা হতে পারে। তাহলে এখানে বলাই যেতে পারে যে একদিকে বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছেন যারা ভারতবর্ষকে তাদের পরম মিত্র ভাবেন, অন্যদিকে কিন্তু যাদের হয়তো সংখ্যাটা বেশি হলেও আজ বেশি, সেটা হচ্ছে মৌলবাদ কিংবা পাকিস্তানের মদতপুষ্ট, পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত যে উপদেষ্টা মণ্ডলী, যাদের হাতে আগামী দিন যে বাংলাদেশ দ্বিধা বিভক্ত হবে, তছনছ হবে, সেটা বলার অপেক্ষা কিন্তু রাখে না। সুতরাং যে ডালিমের আজকে ফাঁসিতে ঝুলে তার কিন্তু শেষকৃত্য হয়ে যাওয়ার কথা ছিল আজ বহু বছর আগে, সে যখন আজকে এসে এই কথাবার্তা বলছে, তাহলে বুঝতে হবে কিন্তু এর পিছনেও বড় চক্রান্ত কাজ করছে। এখন দেখা যাক, অন্যদিকে ট্রাম্পের শপথ নেওয়া বা ট্রাম্পের তার সিংহাসনে বসার সময়ের অপেক্ষা। অন্যদিকে ভারত সরকার নিশ্চয়ই তার মতন করে কূটনীতি বা পররাষ্ট্রনীতি তৈরি করবেন, বাংলাদেশ বিষয়ে চিন্তাভাবনা নিশ্চয়ই তাদের আছে, সেটাকে নিশ্চয়ই তারা ইমপ্লিমেন্টেশন করবেন। এবং অবশ্যই কিন্তু শেখ হাসিনার ব্যবস্থা, শেখ হাসিনার যে মনটা পড়ে আছে বাংলাদেশ নিজের মাতৃভূমির জন্য, এবং যেভাবে তার পিতা বা তার পরিবারের খুনি যে বক্তব্য রাখছেন বা বক্তব্য রাখলেন, তা তার পক্ষে যে কতটা যন্ত্রণা বা বেদনা, সে হয়তো হাসিনা যদি দেখে থাকেন নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কোন দিকে জল কোন দিকে গড়া, যে কথাটা আমরা বারংবার বলছি, যেদিকে নজর রাখছি সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। এবং অবশ্যই কিন্তু এটা আশা করব যে যেভাবে বাংলাদেশের মানুষের পাশে যারা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষের প্রতি তাদের সমর্থন রাখেন এবং মনে করেন ভারত সত্যি পাশে না থাকলে পরে বাংলাদেশ আজকে স্বাধীন হতো না, সেই সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে নিশ্চয়ই ভারত সরকার তাদের নিজস্ব মানবিক দায়িত্ব কর্তব্য পালন করাতে কোনো সময় পিছপা হবে না বা বন্ধ করবে না। এবং অবশ্যই কিন্তু যারা যারা এই ধরনের মৌলবাদী শাসনের মধ্যে ভারত বিরোধী কাজকর্মে যুক্ত হবে, তাদের সম্পর্কে নিশ্চয়ই ভারত সরকার পর্যাপ্ত বন্দোবস্ত করবেন বা ব্যবস্থা নেবে, সেই প্রত্যাশা রাখবো। তখন দেখতে থাকুন, সময় দেখুন নিউজ আজকের শিউলি।